কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য, বাণিজ্যের স্থবিরতা কাটতে সময় লাগবে কয়েক সপ্তাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষতির দাবি। বিনিয়োগে হতাশা, কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ঋণ প্রবৃদ্ধি। জ্বালানি সংকট, সুধার ও রাজনৈতিক অস্থিরতা কারণ। ব্যবসার পরিবেশ উন্নত করার পরামর্শ। চালের বাজারে উত্তাপ, নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। মিলারদের কারসাজিতে পকেট কাটা যাচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি যেন কথার কথা। উপকূলে বাড়ছে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য, ধ্বংস হচ্ছে সাগরের জীববৈচিত্র্য, কমছে মাছের প্রজনন। কঠোর ব্যবস্থা চান মৎস্যজীবীরা, সোচ্চার থাকার দাবি প্রশাসনের। এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের জন্য ধনী ক্রেতা খুঁজে পাওয়ার দাবি ট্রাম্পের। পরিচয় প্রকাশ করবেন 2 সপ্তাহের মধ্যে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চীনা সরকার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মার্চ টু এনবিআর শাটডাউন সহ অবশেষে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকালে আগারগাঁওয়ের রাজস্ব বোর্ডে গিয়ে দেখা যায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়ের সামনে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে রোববার বিকেলে আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে হার্ডলাইনে যায় সরকার। রাজস্ব বোর্ডের সকল দপ্তরের চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর গতকাল রাতে শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে কাজে ফিরছেন এনবিআর কর্মকর্তারা। এই মুহূর্তে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। ফরহাদ, সরকারের জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারকে কেন্দ্র করে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং শাটডাউন, মার্চ টু এনবিআর এই সকল আন্দোলনে কিন্তু বেশ কিছুদিন ধরে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল সারা দেশের রাজস্ব সংস্কার কার্যক্রমে, এবং যেটি আসলে গতকাল দুপুর পর্যন্ত বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আমরা দেখছিলাম এনবিআর কর্মকর্তারা এবং ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন যে অফিসগুলো আছে সেগুলোতে তারা নানা ধরনের কর্মসূচি পালন করছিলেন। তবে গতকাল রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, অর্থাৎ আজকে থেকে আর কোনো ধরনের আন্দোলন তাদের চলবে না। দেশের স্বার্থে, রাজস্ব আদায়ের স্বার্থে তারা আসলে কর্মসূচি তারা স্থগিত করেছেন, এবং সরকারের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের যে 5 সদস্যের কমিটি করা হয়েছে সেই কমিটি তাদের সংস্কারের বাকি সিদ্ধান্ত কার্যক্রম করবেন, তাদের সাথে আলোচনা করবেন। এই সকল বিষয়ে তারা আসলে আশ্বস্ত হয়েছেন এবং তারা বলছেন যে তারা আজকে থেকে কার্যক্রমে ফিরবেন, যেটা কালকে বলেছিলেন। এবং আজকে আমরা দেখছি যে সকাল থেকে অফিস আওয়ার শুরু যখন হয়েছে তখন থেকেই দেখছি যে এনবিআর কর্মকর্তারা এই কার্যালয়ে আসতে শুরু করেছেন। আমরা যতদূর জানি যে এনবিআর এর চেয়ারম্যান তিনিও সকাল 8টার দিকে আসলে কার্যালয়ে এসেছেন এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। তবে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কেননা খুব বেশি গতকালকে যে একেবারে আন্দোলনের থমথমে পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন একেবারে নেই। মানুষজন আসছেন চুপচাপ এসে তাদের রোমে চলে যাচ্ছেন, কাজ শুরু করছেন। এবং এই আন্দোলনের ফলে যেটি আসলে হয়েছে, নানাভাবেই দেশের রাজস্ব আদায়ের যে পরিস্থিতি সেটি কিন্তু বিঘ্ন ঘটেছিল। আজকে থেকে যেটি স্বাভাবিক হয়েছে এবং এই স্বাভাবিক পরিস্থিতি আরও থাকবে বলে তারা আসলে বলছেন, এবং যেটি আসলে বলছেন যে তাদের যে নানা ধরনের দাবি, সেই দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন আর তারা চালাবেন না, সেটি সরকার সঠিকভাবে ব্যবস্থাপনা করবেন বলে তারা বিশ্বাস করছেন। তো রাজধানীর আগারগাঁও থেকে, রাজস্ব ভবন থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানীর এনবিআর ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। শুল্ক বিভাগের টানা কলম বিরতির পাশাপাশি 2 দিনের কমপ্লিট শাটডাউনে দেশের আমদানি রফতানি বাণিজ্যের অন্তত কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমদানি করা কাঁচামালের শুল্কায়ন যেমন বন্ধ ছিল, তেমনি রফতানি পণ্য জাহাজীকরণে ছিল জটিলতা। শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ার আগে থেকে কন্টেইনার বোঝাই জাহাজগুলোরও বন্দর ছাড়তে পারেনি। কর্মসূচি প্রত্যাহার হলেও এর জের আরও কয়েক সপ্তাহ টানবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% চট্টগ্রাম বন্দর দিয়ে যেমন সম্পন্ন হয়, তেমনি আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন থেকে শুরু করে ছাড় করার সঙ্গে সরাসরি সম্পৃক্ত চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু গত 1 মাস ধরে চলছে গুরুত্বপূর্ণ এই সংস্থার নানা কর্মসূচি। প্রথম দিকে প্রতিদিন কয়েক ঘন্টার কলম বিরতি চলল, শনি এবং রোববার ছিল কমপ্লিট শাটডাউন, আর তাতেই স্থবির হয়ে পড়ে দেশের পুরো আমদানি রপ্তানি বাণিজ্য। জাহাজগুলো বাড়তে বসে আছে, তার যে বার্থ হায়ার এভরিথিং পার ডে সেটা বাড়তে থাকবে। প্লাস মনে করেন সে সময় মতন সিঙ্গাপুরে বা পোর্ট কেলাং বা কলম্বো যেতে পারবে না, তার যেই টার্ন অ্যারাউন্ড টাইম, তার যে কমিটমেন্ট সে রাখতে পারবে না, তাহলে তার এই জাহাজের ট্রিপ কমে যাবে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 4 থেকে 4.5 কন্টেনার ডেলিভারি হলো, রোববার ডেলিভারি হয়েছে মাত্র 139টি কন্টেনার। এমনকি শুল্ক বিভাগের ছাড়পত্র না পাওয়ায় আগে থেকে কন্টেনার বোঝাই জাহাজগুলোও বন্দর ছাড়তে পারেনি। একটি আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানের একদিনে রপ্তানি পণ্য বোঝাই 3টি জাহাজ যেমন বন্দর ছাড়তে পারেনি, তেমনি ভিড়তে পারেনি কাঁচামাল নিয়ে আসারও 2টি জাহাজ। যে কোনো সংকট ডেফিনেটলি ইন্টারন্যাশনালি ভালো গুডউইল নিয়ে আসে না, সেটা আপনারা ভালো করে জানেন। আর বর্তমানে তো আমরা বিভিন্ন মুখী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 129টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে কন্টেনারবাহী 31টি জাহাজের মধ্যে 21টি জাহাজ বন্দরে ঝেড়িতে বেড়ার অপেক্ষায় বহির্নোঙরে থাকতে হয়েছে শাটডাউনের 2 দিন। বহির্নোঙরে অবস্থানরত বাল্ক পণ্য বোঝাই অন্যান্য মাদার ভেসেলকেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে। অথচ নির্ধারিত সময়ের পর বন্দরে অবস্থানের কারণে মাদার ভেসেলগুলোকে প্রতিদিন সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 25,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হয় বলে অভিযোগ শিপিং ব্যবসায়ীদের। আমদানি পণ্য এবং রপ্তানি পণ্য যখন যাবে না, তখন তো জাহাজ তো বসে থাকবে। জাহাজ বসে থাকলেই তো আলটিমেট ডেলিভারি না হলে আপনি তো আলটিমেটলি জাহাজও বসে থাকবে এবং জাহাজের ড্যামেজও গুনতে হবে এবং পোর্টের মধ্যে একটা কনজেশন তৈরি হবে। তবে এই ধর্মঘটের ফলে সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়তে হয়েছিল দেশের তৈরি পোশাক খাতকে। বিশেষ করে আমদানি করা কাঁচামাল আটকে ছিল বন্দরের বিভিন্ন শেডে। একই সঙ্গে জাহাজীকরণ না হওয়ায় রপ্তানিযোগ্য তৈরি পোশাক আটকা পড়ে অফডকগুলোতে। ধর্মঘটের 2 দিনে 5,000-এর বেশি তৈরি পোশাকবাহী কন্টেনার জাহাজীকরণ হয়নি বলে দাবি করছেন গার্মেন্টস মালিকেরা। পণ্য আমদানি এবং এক্সপোর্টের যে ডিলে হচ্ছে, এটার জন্য আমাদের কাস্টমার খুব অ্যানয়েড পজিশনে আছেন। সাম অর্ডার অলরেডি ডিসকাউন্ট এবং এয়ারফ্রেটের জন্য করছেন এবং আগামী দিনে অর্ডার তারা দেবে না দেবে এটা নিয়ে তাদের কিন্তু এই চিন্তার খোরাক হয়েছে। এদিকে 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,722 টিউস কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বন্দর বাণিজ্যের খবর। কমপ্লিট শাটডাউনে টানা 2 দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে শুরু হচ্ছে আমদানি রপ্তানি। তবে ভারতীয় অংশে আটকা পড়েছে 700 পণ্যবাহী ট্রাক। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, এনবিআরের চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন সংস্কারের দাবিতে রাজস্ব কর্মকর্তা এবং কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউন চলছিল টানা 2 দিন ধরে, এই শাটডাউনের আওতায় ছিল সোনা মসজিদ স্থলবন্দর। টানা 2 দিন একেবারেই আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। কোনো ধরনের পণ্য ভারত থেকে আসেনি, তেমন বাংলাদেশ থেকেও আসলে কোনো ধরনের পণ্য ভারতে যায়নি। কিন্তু সরকারের হস্তক্ষেপের পর যেই শাটডাউন স্থগিত করা হয়েছে, সেই ধারাবাহিকতায় আসলে আজ সকাল থেকে আমরা দেখছি সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে এবং এখানকার আমদানিকারক, রপ্তানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন যে টানা 2 দিনের এই যে স্থবিরতার কারণে তারা ব্যাপকভাবে লোকসান হয়েছে। যে সমস্ত পণ্যের ফরমাইশ ছিল তাদের কাছে ক্রেতাদের পক্ষ থেকে, সেগুলো আসলে তারা সরবরাহ করতে পারেনি আমদানি রপ্তানি কার্যক্রম না থাকার কারণে। আমরা ভারতীয় ট্রাক ড্রাইভার যারা এখানে আসছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দীর্ঘ লম্বা সারি হয়েছে ভারতের যে মহদীপুর স্থলবন্দর সেখানে, এবং 7 শতাধিক পণ্যবাহী ট্রাক এই মুহূর্তে আটকা পড়ে আছে ভারতীয় প্রান্তে। আমরা বাংলাদেশের প্রান্তেও দেখেছি যে
প্রায় 30 থেকে 35টি পণ্যবাহী ট্রাক গত 2 দিনে আটকা পড়েছে ভারতীয় পণ্য নিয়ে যাওয়ার জন্য। সেগুলোও আসলে শুরু হয়েছে। এটা 2 দিক থেকে আসলে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আমরা রাজস্ব কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসলে সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারের হস্তক্ষেপের পরই তারা এই কমপ্লিট শাটডাউন যেটা দিয়েছিল কর্মসূচি, সেই কর্মসূচি তারা স্থগিত করেছে। এবং এখানকার বন্দর সংশ্লিষ্টরা বলছেন যে এই কার্যক্রম শুরু হয়েছে এবং টানা 2 দিনের এই কমপ্লিট শাটডাউনের ফলে আনুমানিক 6 কোটি টাকার রাজস্ব তারা আহরণ করতে পারেনি, এমনটাই বলছেন তারা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনামুজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর। জ্বালানি সংকট, ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার জেরে বিনিয়োগ তলানিতে, ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের যে কোনো সময়ের তুলনায় কম। এর প্রভাব পড়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতেও। অর্থ বছরের প্রথম 10 মাসে কমেছে প্রায় 22%। বিনিয়োগ পরিবেশ উন্নয়ন করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মান বাড়ানো এবং দুর্নীতি কমানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় দেখে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মোটা দাগে ধারণা পাওয়া যায়। চলতি অর্থবছরে এই দুই সূচক হতাশ করছে। জুলাই এপ্রিল সময়ে মূলধনী যন্ত্রপাতির আমদানি ব্যয় ছিল $239 কোটি কিছু বেশি, যা বছর ব্যবধানে 21.9% কম। একই সময়ে ঋণপত্র খোলার হার কমেছে 27.46%। আর এপ্রিলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র 7.5%। গেল বছরের গণঅভ্যুত্থান ও পরের রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়ানো এবং জ্বালানি সংকটের ফলে মুখ থুবড়ে পড়েছে বিনিয়োগ। এতেই সূচকগুলো নিম্নমুখী জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমি তো আমার গ্যাস লাইন যদি হেভি ইন্ডাস্ট্রি করি, আমার ইলেকট্রিসিটি আনলিমিটেড সাপ্লাই লাগবে। এর সাথে আপনি জানেন যে ব্যাংকিং অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছিল বিগত দিনগুলোতে। তো ফলে আমাদেরকে যে ইনভেস্টমেন্ট দিবে ব্যাংকগুলো এগুলো আগ্রহী ছিল না। তারা একটা নির্দিষ্ট সিন্ডিকেটের মধ্যে ঋণ বিতরণে আগ্রহী ছিল ওই সময়টাতে। ফলে মূলধনী যন্ত্রপাতি আমরা যেগুলো আমাদের টিকে থাকার জন্য বিএমআরই করতে হয় বা আমাদের পুরনো মেশিন চেঞ্জ করতে হয়, সেই জায়গাগুলোতে আসলে সীমাবদ্ধ ছিল। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ 2026 সালে এলডিসি থেকে উত্তরণ। এমন পরিস্থিতিতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর যখন বিকল্প নেই, তখন বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়া হতাশার বলে মন্তব্য অর্থনীতিবিদদের। ব্যবসার যে পরিবেশ সেটা আমরা ভালো করতে পারছি না। আমাদের বন্দর সংরক্ষণ অবস্থা বলেন, আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস বলেন, আমাদের ইনকাম ট্যাক্সেশন ইস্যুস বা কাস্টমসের যে ইস্যু আছে, এগুলোর তো অবস্থা তো পরিবর্তন হয় নাই। কস্ট অফ ডুইং বিজনেসে আমরা গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না। এটার সঙ্গে যোগ হয়েছে ভবিষ্যতের যে অনিশ্চয়তা, সেটা হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের উপরে নতুন কোনো চাপ আসবে কিনা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলমান অর্থবছরের জুলাই এপ্রিল সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে খোলা ঋণপত্রের নিষ্পত্তি হার কমেছে 25.5%-এর বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনটি দেখলাম। এ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে আমরা জানতে পারলাম যে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে, সেই সাথে কিন্তু বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পরিমাণও কিন্তু যদি আগের যে কোনো সময়ের তুলনায় কম। তো এই দুটি যদি সূচকের কথা বলি, এই দুটি সূচক বিনিয়োগ নিয়ে আমাদের কী ধরনের বার্তা দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, আমাদের যেটা হচ্ছে, আমরা গত 18 মাস ধরে একটা সংকোচনমূলক মুদ্রানীতি এবং একটা সেটার সাথে কম্পেনসেটিং একটা ফিসকাল পলিসিতে এগোচ্ছি। এটার এই দুটো পলিসির মেজর ইম্প্যাক্ট হচ্ছে আপনার এটা গ্রোথ কমিয়ে দেয়। গ্রোথ কমিয়ে দিলে যেটা হচ্ছে, এবং গ্রোথ কমিয়ে দেওয়ার প্রসেসটা হচ্ছে ক্রেডিট ফ্লো কমানো হয় একদিক থেকে, এবং অন্য দিক থেকে আপনার ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়। ফলে বিনিয়োগের পরিমাণ কমে যাওয়াটা এই পলিসির ডাইরেক্ট ইম্প্যাক্ট বলে আমি মনে করি। এটার সাথে সাথে যেটা হচ্ছে, এই জিনিসটা আরেকটু কম্পাউন্ডেড হয়েছে আমাদের দুটো কারণে। এক নাম্বার হচ্ছে আমাদের একটা এনার্জি সাপ্লাইতে একটা বড় ধরনের ডিসরাপশন তৈরি হচ্ছে। আমরা একদিকে যেমন জ্বালানির দাম বাড়ছে, অন্যদিকে আবার জ্বালানি সরবরাহ যে থাকবে, নিশ্চিত থাকবে, সেটাও হচ্ছে না। এই কারণগুলোর ফলে আমাদের যেটা হচ্ছে যে বিনিয়োগ পরিবেশ, যদি আমি বলি যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট যদি হিসাব করি, আমাদের কিন্তু খুব একটা যে ভালো অবস্থায় আছে আমরা তা নেই। কারণ একদিকে যেমন ইনভেস্টমেন্ট ফ্লো হচ্ছে না, অন্যদিকে একটা বড় ক্যাপিটাল শর্টেজ তৈরি হচ্ছে কর্পোরেটগুলোর জন্য,
যেহেতু আপনার এনার্জি সাপ্লাই নিয়ে সমস্যা হচ্ছে, ইন্টারেস্ট রেট আনসাস্টেনেবল লেভেলে চলে যাচ্ছে। মানে আনসাস্টেনেবল বলবো এই কারণে যে দেখুন, আপনার যদি ইন্টারেস্ট রেট 5% বাড়ে, তাহলে কিন্তু আপনার প্রায় ঋণ যে সক্ষমতা, যতটুকু ঋণ আপনি ফেরত দিতে পারবেন, সেই সক্ষমতাটা প্রায় 1/4 থেকে 1/5 কমে যায়। সো ফলে আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের যে এক্সিস্টিং লোনস যেগুলো আছে প্রাইভেট সেক্টরের, সেটা ফেরত দেওয়ার জন্য যে পরিমাণ ক্যাশ ফ্লো দরকার, সেখানেও আসলে একটা টান পড়ে গেছে। ফলে আপনি যেটা দেখছেন যে আমাদের যে এনপিএল যেটা বেড়ে যাচ্ছে, এটার একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিন্তু এইটা, যে ইন্টারেস্ট রেট বাড়লে এবং লিকুইডিটি কমলে আসলে কর্পোরেটদের পক্ষে লোন ফেরত দেওয়া সম্ভব হয় না, নতুন করে ইনভেস্টমেন্ট জাস্টিফাই করা সম্ভব হয় না। এবং ফলে যেটা দেখবেন আপনি, যে গত 1 বছর ধরে যেটা আমরা দেখছি, যে প্রফিট যেটা হচ্ছে, যেটা আসলে আগে থেকে কম রেটে হচ্ছে, সেটাও কিন্তু ওই রিইনভেস্টমেন্ট এবং নতুন যে এক্সিস্টিং ক্যাপিটাল শর্টফল যেটা, সেটা মিট করতেই চলে যাচ্ছে। ফলে নতুন করে ইনভেস্টমেন্ট আসলে প্রাইভেট সেক্টরের পক্ষে সম্ভব হচ্ছে না। জি, আর যদি ব্যাংক ঋণের কথা বলি, তাহলে আপনারা বলছেন যে সুদহার বেড়ে যাওয়ায় কিন্তু ব্যবসার পরিবেশ সেভাবে হচ্ছে না, ব্যাহত হচ্ছে। তো দেখা যাচ্ছে সামনে কিন্তু নতুন মুদ্রানীতি আসবে, তো সেক্ষেত্রে আসলে যদি স্থিতিশীল রাখা হয় সুদহার, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের একটু আসলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই যে আমরা এমপিএস, আমার মনিটারি পলিসি টুল যেটা ব্যবহার করছি, সেটা আসলে হয়তোবা এখনই আসলে একটু ছাড়ার সময়। কারণ দেখুন, আমরা ইনফ্লেশন কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে এসছে, কিন্তু সেটা করতে গিয়ে আমরা যদি খুব টাইট একটা মনিটারি পলিসি কন্টিনিউ করি, সেটাতে কিন্তু একটা ইনভেস্টমেন্টে একটা বড় ধরনের সংকট তৈরি হবে। তো আমি মনে করি যে মুদ্রাস্ফীতিতে কিছুটা হলেও ছাড় দেওয়া, আপনার মুদ্রানীতিতে কিছুটা হলেও ছাড় দেওয়ার সময় চলে এসছে। জি, আপনাকে যদি বলতে চাই যে কোনটি আসলে বিনিয়োগে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে বা সবচেয়ে বেশি সমস্যায় ফেলছে বিনিয়োগকে, যদি বলি রাজনৈতিক অস্থিরতা, তারপরে যদি জ্বালানি সংকট, নাকি সুদহার, আপনার মনে হয় যে কোনটি বেশি প্রভাব ফেলছে? দেখুন, তিনটা জিনিসই অত্যন্ত কঠিনভাবে কাজ করে। ব্যাপারটা এমন না যে আপনার যে কোনো দুটো ভালো থাকলে বাকি অন্যটাতে সমস্যা হলে কিন্তু আমরা গ্রো করবো, তা না। আমাদের কিন্তু তিনটাই আসলে একটা মোটামুটি একটা ভালো অবস্থানে থাকতে হবে, নাহলে কিন্তু আসলে ইনভেস্টমেন্ট গ্রোথ করাটা ডিফিকাল্ট। যেমন ধরুন, আপনার যদি রাজনৈতিক স্থিতিশীলতাও থাকে, কিন্তু তারপরেও যদি আপনার এনার্জি সংকট থেকে যায়, কিন্তু এবং তারপরে যদি আপনি ফাইন্যান্সিং ঠিক করতে পারেন শুধু, তাহলে কিন্তু গ্রো করবে না। আপনাকে আসলে এই তিনটা জিনিসই করতে হবে। জি, সামনে তো এলডিসি উত্তরণে যদি চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলি, তাহলে আসলে বিনিয়োগ বাড়ানো কতটা জরুরি বলে আপনি মনে করেন, আর কেন বিনিয়োগ বাড়ানো যাচ্ছে না, কি মনে হয় আপনার? এক নম্বর হচ্ছে যে এলডিসি উত্তরণের জন্য আমাদের যে বিনিয়োগ পরিবেশ, সেটা যদি উন্নতি করতে না পারে, এবং এটা ডাইরেক্টলি কানেক্টেড যে আমরা কত এফিসিয়েন্সিতে কাজ করতে পারবো। আমাদের যদি দেখেন যে এলডিসি উত্তরণের জন্য আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেগুলো, সেটা হচ্ছে আমাদের অপারেটিং এনভায়রনমেন্টে যে কস্ট অফ ডুইং বিজনেস, সেটা আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স থেকে শুরু করে নর্মাল লাইসেন্সিং পর্যন্ত সমস্ত জায়গাতেই কিন্তু জিনিসটা কাজ করে। যে ওই এফিসিয়েন্সি লেভেলগুলো যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে অন্যান্য যে কম্পিটিটর আছে তাদের সাথে কম্পিট করতে পারবো না। আবার এটার সাথে সাথে যেটা হবে, যে বিনিয়োগ যদি আপনার না বাড়ে, আমাদের কিন্তু যে উত্তরণ দরকার, এটা মানে খুব সহজ বাংলায় যদি বলি, যে আমরা গত 20 বছর আপনার অ্যাজ এ লিস্ট ডেভেলপড কান্ট্রি যেইভাবে অপারেট করেছি, আমরা এটা বলে দিতে পারি যে আমরা আসলে এলডিসি না থাকলে ওই মেথোডোলজিতে আমরা অপারেট করতে পারবো না। একটা লো ইনকাম অথবা মিডল ইনকাম কান্ট্রির জন্য কিন্তু যে ইকোনমিক স্ট্র্যাটেজি এবং ইকোনমিক স্ট্রাকচার যেটা দরকার, সেই ট্রানজিশন করতেও কিন্তু আমাদের একটা বড় ধরনের বিনিয়োগ দরকার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিনিয়োগ যেন বাংলাদেশে বাড়ে এবং বাংলাদেশের যেন উন্নতির শিখরে পৌঁছে যায়, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। গতকাল বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও আজ সূচকের পতন দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাবো ডিএসি ওয়েবসাইট থেকে। তো আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 137 কোটি টাকার কিছুটা বেশি, আর তিনটি সূচকে কিন্তু এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় রয়েছে। তো আমি যদি প্রধান সূচক ডিএসি এক্স দেখি, সেটি 10.4 পয়েন্ট কমে এখন অবস্থান করছে। এখন অবস্থান
এখন অবস্থান করছে 4829.32 পয়েন্টের কাছাকাছি। যদি সরিয়া সূচকের কথা বলি তাহলে 2.5 কমে এখন অবস্থান করছে 1058 পয়েন্টে। আর ডিএস বাছাইকৃত সূচক GS30 ইন্ডেক্স সেটাও কিন্তু কমেছে, সেটি 5.4 কমে এখন অবস্থান করছে 1811 পয়েন্টের কিছুটা বেশি। আর যেমনটা বলছিলাম যে এখন পর্যন্ত কিন্তু 137 কোটি 58 লক্ষ টাকার লেনদেন হয়েছে। যেসব কোম্পানি আজকে লেনদেন করেছে তার মধ্যে 103টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 205টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 74টি কোম্পানির শেয়ারের দাম। এবার জানবো আসলে আজকে যারা লেনদেন করেছে যে কোম্পানিগুলো, তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে কার অবস্থান কোথায় সেটা জেনে যাব। প্রথমেই রয়েছে অগ্নি সিস্টেমস PLC, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 27 টাকা 60 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 27 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 26 টাকা 70 পয়সা বিক্রি হয়েছিল এবং গত কার্যদিবসে একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 26 টাকা 80 পয়সা। আর এখন পর্যন্ত এটি শেয়ার বাজারে মোট লেনদেন করেছে 12 কোটি টাকার কিছুটা বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছে কিন্তু ML ডাইং, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 9 টাকা 70 পয়সা। তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো, যার একটি শেয়ার বিক্রি হচ্ছে 100 টাকা 40 পয়সায়। চতুর্থ অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাব, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 37 টাকা 90 পয়সায়। পঞ্চম নম্বরে রয়েছে বিচ হ্যাচারি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 47 টাকা 30 পয়সায়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। EDF Aluminium, redefine possibilities. চলছে ভরা মৌসুম, নেই চালের সংকট, তারপরও নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। তবে ভিন্ন চিত্র চাষি পর্যায়ে। তাদের অভিযোগ হাটে মিলছে না ন্যায্য দাম। ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হওয়ায় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে, চাল স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে। কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুতদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা পড়ছে একটা বস্তার 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুত বিরোধী অভিযান। বাজারগুলো আছে, বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে, তারা তথ্য সংগ্রহ করতেছে। সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরও ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এদিকে নওগাঁর আড়তে বেড়েছে আমের সরবরাহ। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালির বাড়তি যোগান থাকলেও ক্রেতার উপস্থিতি কম। বিস্তারিত জানাতে নওগাঁর আম আড়তে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। হিমসাগর, ল্যাংড়া, বাড়িপুর, ক্যাটেমন, আম্রপলি এমন অন্তত 23 পদের বাহারি আমের ভর সমারোহ কিন্তু এই মুহূর্তে নওগাঁর আড়তগুলোতে। এবার আসলে মৌসুমের আগে ভাগে অনেকগুলো আম কিন্তু বাজারে চলে এসেছে এবং এর মূল কারণ কিন্তু এবার তাপমাত্রা কিছুটা বেশি থাকার কারণেই যারা বাগান মালিক তারা এই আমগুলো ধরে রাখতে পারছিলেন না, ফলে বাগান থেকে কিন্তু আড়তে এবং হাটে তুলছেন।
স্বাভাবিকভাবে আমের এরকম বাড়তি যোগানের কারণে কিন্তু দরের জায়গাটা কিন্তু বেশ ওঠানামা করছে। গেল সপ্তাহের ব্যবধানে আমরা দেখছিলাম আড়তে সব ধরনের আমের বাড়তি যোগান, এতে করে কিন্তু 200 বা 300 টাকা কিন্তু দরের একটা পতন হয়েছে। এবং এখানকার যারা বাগান মালিক তারা বলছেন যে এবার তাদের যে পরিমাণ প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আসলে পূরণ হচ্ছে না। এর মূল কারণটি হচ্ছে আসলে আমের একদিকে হচ্ছে যোগান বেড়েছে, অন্যদিকে আম দ্রুত গাছে পেকে যাচ্ছে, ফলেই কিন্তু এই জাতীয় আমের এক ধরনের দরপতন। এবং আজকের বাজারে যদি আমরা একটু বলি, এখানে ভালো মানের যেসব রূপালী আম, এই অঞ্চলের সবচেয়ে বেশি জনপ্রিয় আম এই আমটি, প্রতি মন এ গ্রেডের যে আমগুলো রয়েছে এটা 3000 থেকে 2800 বা 2500 টাকায় বেচে কিনা হচ্ছে, যেটা বিগত মৌসুমে আরো বেশ চড়া দরে বিক্রি হয়েছিল। এবং অন্যান্য যেসব জাত রয়েছে 1500 থেকে 2000 টাকা, বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া এবং বাড়িফোর এই জাতীয় আমের কিন্তু এক ধরনের বাড়তি যোগানের কারণে দরের কিছুটা ছন্দপতন, এবং যারা বাগান মালিক তারা এবার কিছুটা হতাশ প্রকাশ করছেন। এবং আগামীতে আরো বেশ কয়েকদিন রয়েছে, কিছু বৈরী আবহাওয়া ছিল, এই কারণে দরের এক ধরনের ছন্দপতন, এবং আবহাওয়া ভালো হলে হয়তো দাম আরো বাড়তে পারে এমন আশায় কিন্তু এখানকার বাগান মালিকরা আসলে স্বপ্ন দেখছেন। তবে জেলা কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় এবছর প্রায় 31,000 হেক্টর জমিতে আমের বাগান গড়ে তোলা হয়েছিল, যেখান থেকে প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে, এবং যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা ধরা হয়েছে। সব মিলে আমের যে কারবার, এবার এই কারবারে এই অঞ্চলে একটা জমজমাট কারবার কিন্তু ইতিমধ্যে আড়ত এবং বাজারে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল সার্বিক আম বেচা কেনার খবর আমার কাছে। উপকূলে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্মে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি তাদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য তৈরি করা হয়েছে ট্রলিং বোট। নিষিদ্ধ এই নৌযান সমুদ্রে মাছ আহরণে দাপিয়ে বেড়াচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোট দিয়ে 40 মিটার গভীরতার বেশি পানিতে মাছ শিকারের অনুমতি রয়েছে, কিন্তু সক্ষমতা না থাকায় অবৈধ ট্রলিং বোট 5 থেকে 10 মিটার গভীরতায় গিয়ে মাছ আহরণ করছে। ছোট ফাঁসের জালে মারা পড়ছে সব আকৃতির মাছ। ধ্বংস হচ্ছে সমুদ্রে মাছের আবাসস্থল। ছোট ছোট ইলিশ মাছের পোনা ট্রলিং গেলার মাইরা মাইরা নদীতে ফালাই দেয়। এই ট্রলিং এর কারণে আমরা মোরা মাছই পাই না। ট্রলিংওয়ালারাই শুধু এই 50 জন বাঁচবে, আর বাংলাদেশের যে এই 3-4 কোটি মৎস্যজীবী এরা বাঁচবে না। গবেষকরা জানান, অবৈধ ট্রলিং বোটের দৌরাত্মের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। তাই সমুদ্রে কমেছে মাছের প্রজনন, উৎপাদন ও আহরণ। যে অঞ্চলে মাছ হচ্ছে ডিম ছাড়ে, খাবার খায় এবং বসবাস করে, সেই অঞ্চলগুলো ধ্বংস করতেছে। ফলে হচ্ছে যে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মাছের প্রজননের ক্ষেত্রে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বন্ধে সোচ্চার রয়েছেন তারা। কোস্টগার্ড খুবই অ্যাক্টিভ এখানে, আমরা তাদের সাথে মিলেমিশে কাজটা করছি যাতে সমূলে বিনাশ করা যায়। ট্রলিং সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডে পূর্বের মতোই অভিযান অব্যাহত থাকবে। গত 17 জুন পাথরঘাটায় 2টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে মালিক পক্ষের লোকজন হামলা চালায় কোস্টগার্ডের ওপর। ভাঙচুর করা হয় কোস্টগার্ডের গাড়ি। এ ঘটনার মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বাণিজ্য। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতায় বিজয়ী হল বাংলাদেশের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের 3 শিক্ষার্থী। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গেল 11 থেকে 18 জুন নেদারল্যান্ডসের হেগ শহরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 3 শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিশ্বের 45টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইন বিভাগের 88টি দল অংশগ্রহণ করে। তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতরে এই আদালতের আদলে গঠিত কোর্টরুম তর্ক বিতর্কে অংশ নেয়। রোববার দেশের বাজারে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দর। এদিন মুদ্রাটির গড় বিনিময় হার দাঁড়ায় 122 টাকা 83 পয়সা। বেড়েছে ইউরো পাউন্ড সহ বেশিরভাগ মুদ্রার দাম, আর কমেছে চীনা ইউয়ানের দাম। মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করায় মে মাসে ডলারের দাম কিছুটা বাড়ে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের তুলনায় রোববার দেশের বাজারে ডলারের দাম ছিল অপরিবর্তিত।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এদিন দেশের মুদ্রা বাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল 122 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন দর 122 টাকা 80 পয়সা। গড় বিনিময় হার 122 টাকা 83 পয়সা। তবে দেশের মুদ্রা বাজারে বেশিরভাগ মুদ্রার দাম বেড়েছে। এর মধ্যে ইউরোর বিনিময় হার 143 টাকা 90 পয়সা, ব্রিটিশ পাউন্ড 168 টাকা 40 পয়সা, অস্ট্রেলীয় ডলার 80 টাকা 18 পয়সা, সিঙ্গাপুরি ডলার 96 টাকা 21 পয়সা ও ভারতীয় রুপি 1 টাকা 43 পয়সা। কমেছে চীনা ইউয়ানের দাম, বিনিময় হার 17 টাকা 11 পয়সা। আর অপরিবর্তিত জাপানি ইয়েনের দর, বিনিময় হার 84 পয়সা। সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলা বাজারে বিক্রি হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সময়ের বাণিজ্য। টিকটক বিক্রির জন্য ধনকুবের ক্রেতা গোষ্ঠী খুঁজে পাওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করবেন তাদের পরিচয়। তবে বিক্রির বিষয়টি চূড়ান্ত করতে চীনা সরকারের অনুমোদন লাগার ইঙ্গিত দেন তিনি। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ক্রেতা কারা হতে যাচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে তা প্রকাশ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। জানান টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি ক্রেতা গোষ্ঠীর খুঁজে পেয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই চুক্তি কার্যকরের জন্য চীনা সরকারের অনুমোদন প্রয়োজন হতে পারে। এ বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্মতি আশা করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ বা বিক্রির জন্য নির্ধারিত সময়সীমা আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান ট্রাম্প। নির্বাচনের সময় তরুণদের মধ্যে টিকটক তার জনপ্রিয়তা বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি। 2024 সালের এক মার্কিন আইনে বলা হয়, বাইটড্যান্স যদি জানুয়ারির 19 তারিখের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি না দেখাতে পারে তবে অ্যাপটি বন্ধ করে দিতে হবে। যদিও ট্রাম্প এই সময়সীমা এরই মধ্যে 3 বার বাড়িয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য, বাণিজ্যে স্থবিরতা কাটাতে সময় লাগবে কয়েক সপ্তাহ। হাজার হাজার কোটি টাকা ক্ষতির দাবি। বিনিয়োগে হতাশা, কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ঋণ প্রবৃদ্ধি। জ্বালানি সংকট, সুদহার ও রাজনৈতিক অস্থিরতা কারণ, ব্যবসার পরিবেশ উন্নত করার পরামর্শ। এবং চালের বাজারে উত্তাপ, নওগাঁয় বস্তায় বেড়েছে 400 টাকা। মিলারদের কারসাজিতে পকেট কাটা যাচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের বিরুদ্ধে হুঁশিয়ারি যেন কথার কথা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।